নিরাপত্তা জোট অকাস গঠন নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের উত্তেজনা তুঙ্গে। রাষ্ট্রদূতদের ডেকেছে ম্যাক্রো সরকার। বাতিল বন্ধুত্ব উদযাপনের অনুষ্ঠান। করোনার কারণে 5 মাস পর যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ যাচ্ছে বাংলাদেশের নাম। 5 সেপ্টেম্বর থেকে শিথিল নিষেধাজ্ঞা। স্বস্তিতে প্রবাসীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে উজ্জীবিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নতুন কমিটি দেওয়ার আশা। পদ পেতে নিউ ইয়র্কে শোডাউন। চীনের আধিপত্য ঠেকাতে 3 দেশীয় জোট অকাস নিয়ে খেপে গেছে ফ্রান্স। জোটভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের উত্তেজনা তুঙ্গে উঠেছে। জোট গঠনের তীব্র আপত্তি জানিয়ে আলোচনার জন্য ওই 3 দেশ থেকে নিজেদের রাষ্ট্রদূতদের ডেকেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের বন্ধুত্ব উদযাপনের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানও বাতিল করেছে ম্যাক্রো সরকার। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট অকাস গঠনে ক্ষুব্ধ ফ্রান্স এবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে প্রথমবারের মতো নিজেদের রাষ্ট্রদূতদের তলব করেছে। এই দেশগুলোর ইতিহাসে নিজেদের রাষ্ট্রদূতদের এভাবে ডাকার ঘটনা বিরল। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপন অনুষ্ঠান বাতিল করেছে প্যারিস। অকাস চুক্তিকে মিত্র ও অংশীদারদের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি গ্রহণযোগ্য চুক্তি উল্লেখ করে অঞ্চলটিতে ইউরোপের গুরুত্ব হ্রাস পাবে বলেও দাবি ফ্রান্সের। এদিকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আহ্বানও জানিয়েছে ম্যাক্রো সরকার। এ অবস্থায় ফ্রান্সের আপত্তি আমলে নিয়েছে বাইডেন প্রশাসন। ইতোমধ্যে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মর্যাদা অক্ষুণ্ণ রেখে কাজ করার আশা প্রকাশ করেছে অস্ট্রেলিয়াও। এর আগে গেল বুধবার দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে নতুন এই নিরাপত্তা জোট গঠনের চুক্তির মধ্য দিয়ে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তি সরবরাহ করতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর মধ্য দিয়ে আগে ফ্রান্সের সঙ্গে 12টি সাবমেরিন নির্মাণে $5,000 কোটি যে চুক্তি করেছিল তাও বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। আর এতেই খেপেছে ফ্রান্স। নতুন জোট গঠনের কারণে দেশগুলো কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে না দাবি করলেও এই অঞ্চলে টানাপোড়েন আরও বাড়ার শঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাত রব। দেশটিতে দলটির কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে 7 বছর আগে। তাই নেতাকর্মীরা নতুন নেতৃত্ব চান। তাদের আশা, দলীয় প্রধান এবার যুক্তরাষ্ট্রে এসে আওয়ামী লীগের নতুন কমিটি দেবেন। এই জন্য বিভিন্ন পদ পেতে মরিয়া অনেকে। তাদের শোডাউনে এখন মুখর নিউ ইয়র্কের বাঙালিপাড়া। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। জাতিসংঘের সাধারণ পরিষদে এসে 2011 সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি দিয়েছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই কমিটি। গুঞ্জন উঠেছে শেখ হাসিনা এবার ফের নতুন কমিটি দেবেন। আর এ খবরে সভাপতি সেক্রেটারি পদে লড়াই বেশ জমে উঠেছে। সভাপতি হিসেবে ফ্লোরিডার ফজলুর রহমান, নিউ ইয়র্কের মাসুদুল হাসান ও প্রদীপ করের নাম শোনা যাচ্ছে বেশ জোরে সোরে। যারা দায়িত্বে আছে তারা এই দায়িত্বটা পালন করছে না এবং তারা কখনোই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি হোক এটা তারা মনে হয় চায় বলে আমাদের মনে হয় নাই কোনো সময়। দীর্ঘদিন যাবৎ কাউন্সিল হচ্ছে না, সেই কাউন্সিল করার জন্য সবাই আগ্রহ আছে। বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানকেও শক্তিশালী প্রার্থী মনে করছেন কেউ কেউ। তবে এবার যে নতুন কমিটি হবেই এ বিষয়ে কোনো তথ্য নেই তার কাছে। অমুক প্রেসিডেন্ট হচ্ছেন, অমুক সেক্রেটারি হচ্ছেন, আমার কোনো ধারণা নাই। দলের সেক্রেটারি পদেও প্রার্থী অনেক। এদের মধ্যে আছেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কাজী কয়েস, হিন্দুল কাদের বাপ্পা, এমদাদ চৌধুরী, জাকারিয়া চৌধুরী, নুরুল আমিন বাবু ও আব্দুল কাদের মিয়া। নতুন নেতৃত্ব এবং মেধাবী নেতৃত্বর গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ। সেক্ষেত্রে আমি মনে করি এবার মেধাবী এবং তরুণ সাবেক ছাত্রলীগের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। জননেত্রী শেখ হাসিনা এবার যখন জাতিসংঘ ৭৬তম অধিবেশনে আসবেন, উনি সবকিছুই উনার জানা আছে, উনার নখদর্পণে আছে। উনি যে সিদ্ধান্ত নেবেন আমরা নেতাকর্মীরা সেই সিদ্ধান্তই মেনে নেব।
বর্তমান কমিটির মেয়াদ ছিল 3 বছর। 7 বছর আগেই তা পেরিয়ে গেছে। 2015 সালে এই কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে বহিষ্কার করা হয় দল থেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন কিংবা নতুন কমিটি ঘোষণা নিয়ে দলের হাই কমান্ড থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে অনেকেই মনে করেন দলীয় প্রধান শেখ হাসিনা এবার নিউ ইয়র্কে এসে নতুন কমিটি দিতে পারেন, আর সেই কমিটিতে স্থান পেতে পারে নতুন কোনো মুখ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রিটেনে ভ্রমণের রেড লিস্ট থেকে নাম সরল বাংলাদেশের। এর ফলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আগামী 22 সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। এই সিদ্ধান্তে খুশি ব্রিটিশ প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। আগামী 22 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সহ বিশ্বের 8টি দেশকে ব্রিটেনের রেড লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হলো তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান। যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি এই ঘোষণা দেন। আগামী 4 অক্টোবর থেকে ব্রিটেনে ভ্রমণের বর্তমান ট্রাফিক লাইট সিস্টেম বাতিল করা হবে এবং এগুলোর পরিবর্তে শুধু লাল তালিকা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। We're announcing a new, simpler, easier system which will decrease the burden on people travelling and stay in place at least till the new year. It means you won't have to take a pre-departure test. The day 2 PCR test will be scrapped in favour of a lateral flow, and all of this is only available. সম্প্রতি ব্রিটেনে সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেন। এই সময় অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশকে সরানোর অনুরোধ জানান তিনি। অবশেষে বাংলাদেশকে ভ্রমণের রেড লিস্ট থেকে বাদ দেওয়ায় ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। সুখবর যে ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড অ্যালার্ট থেকে এমবারে নিয়ে এসেছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা দেশে ফিরতে পারবেন। ভ্রমণের জন্য তাদের অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহ নানা পারস্পরিক বিষয়গুলোর ক্ষেত্রে আরো গতিশীলতা আসবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। হঠাৎ করে যখন আজকে সরকার বাংলাদেশকে ইউকে সরকার আম্বার লিস্টে নিয়ে এসেছে, আমাদের প্যাসেঞ্জারের মধ্যে একটা খুশির জোয়ার চলে এসেছে। এখন এই আসা যাওয়ার মাধ্যমে যেমনি ব্যবসায়ীরা উপকৃত হবে, তেমনি বাংলাদেশের এবং এদেশের বিনিয়োগ বাড়বে। ব্রিটিশ বাংলাদেশি সহ এখানকার যথেষ্ট ভালো মানুষ মিলে টিলে আমরা যে ক্যাম্পেইনটা করেছিলাম, সিগনেচার ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছিল, সেই সিগনেচার ক্যাম্পেইন অনেকটা সফল হলো। আজকে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চলতি বছরের এপ্রিল মাসের শুরুর দিকে ব্রিটেন সরকার বাংলাদেশকে রেড লিস্টে যুক্ত করে। এতে করে বাংলাদেশে আটকে পড়ে যায় বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। করোনায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। যুক্তরাষ্ট্রে সবশেষ 24 ঘন্টায় প্রায় 2000 এবং রাশিয়ায় 1000 মানুষের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে শনিবার 6 জনের মৃত্যুর পরও লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছে। এদিকে শুধুমাত্র 60 ঊর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে 2,50,00,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রায় 2 বছর ধরে করোনায় মৃত্যু দেখে এখন অনেকটাই যেন অভ্যস্ত হয়ে গেছে বিশ্ববাসী। প্রতীক্ষা, কবে আবার পৃথিবীর মানুষ ফিরবে সুস্থ জীবনে। প্রতিদিনই নতুন তথ্যের দিকে তাকিয়ে বিশ্ব। সম্প্রতি কোভিড মোকাবেলায় বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে উন্নত দেশগুলো। তবে শুক্রবার বুস্টার ডোজ গ্রহণের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। শুধুমাত্র 60 ঊর্ধ্ব ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বুস্টার ডোজ গ্রহণের অনুমোদনের পক্ষে ভোট দেন তারা। এদিকে শনিবার করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় 2000। এরপরেও লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি। শহরটিতে আন্দোলন দমাতে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কিছু বিক্ষোভকারীকেও এরই মধ্যে আটক করেছে পুলিশ। এদিকে ভারতের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বেড়েই চলেছে সংক্রমণ। শুক্রবার 35,000-এরও বেশি মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে। মারা গেছেন প্রায় 300। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে 2.5 কোটি মানুষকে টিকা দেওয়া হয়।
করোনায় সবচেয়ে নাজেহাল যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণ ছাড়িয়েছে 1,60,000-এরও বেশি। তবে শুক্রবার টেক্সাসের মেয়র জানান সেখানে কমে এসেছে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট। এরই মধ্যে সেখানকার 50% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় রাজ্যটিতে শিথিল করা হবে বিধিনিষেধ। পরিস্থিতি খারাপ হচ্ছে রাশিয়ায়ও। বিশ্বে 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি। জিনিয়া শেখ, সময় সংবাদ। ইতালিতে এখন পর্যন্ত 728 জন চিকিৎসককে টিকা না নেওয়ায় বহিষ্কার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 15 অক্টোবর থেকে সব ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি বেসরকারি অফিস ও কারখানায় গ্রিন পাস না মানলে সর্বোচ্চ 1200 ইউরো জরিমানা গুনতে হবে। সে সঙ্গে সাময়িক বরখাস্ত করা হবে কর্মক্ষেত্র থেকেও। ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। আগামী 15 অক্টোবর থেকে সব ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানসা এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। কর্মক্ষেত্রকে নিরাপদ ও টিকা কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তিনি জানান। এখন পর্যন্ত ইতালিতে প্রায় 40 মিলিয়ন মানুষ সম্পূর্ণ টিকার আওতায় এসেছে, যা 12 বছরের অধিক জনসংখ্যার প্রায় 75%। সেপ্টেম্বরের শেষ নাগাদ তা 80%-এ উন্নীত হবে। এদিকে ভ্যাকসিন না নেওয়ায় এখন পর্যন্ত ইতালির 728 জন ডাক্তারকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 15 অক্টোবরের মধ্যে ভ্যাকসিন না নিলে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। প্রবাসী বাংলাদেশি যারা ইতালিতে আছি সবারই গ্রিন পাস প্রায় হয়ে গেছে। কাজের ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক হয়ে গেছে। সর্বক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে সরকারি এবং বেসরকারি। তাতে আমরা যারা প্রবাসী আছি সবাই অনেক খুশি। সরকারের নেওয়া কঠিন কর্মসূচির জন্য ইতালির করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন স্থানীয়রা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। করোনার কারণে বিশ্বব্যাপী চলছে অর্থনৈতিক মন্দাভাব। গত 1.5 বছরের বেশি সময় ধরে চলা মহামারীর আতঙ্কে পৃথিবীর বিভিন্ন দেশ নানা সময় নিজেদের বিচ্ছিন্ন করেছে অন্যান্য দেশের সঙ্গে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও জার্মানির বাণিজ্য সম্পর্কে কি কোনো ধরনের প্রভাব পড়েছে? জার্মানি থেকে তা জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। মহামারীতে সবচেয়ে বেশি অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো। করোনায় এমন টালমাটাল অবস্থায় কমেছে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু জার্মানির পণ্যের আদান প্রদানও। যুক্তরাষ্ট্রের পর জার্মানি বাংলাদেশের প্রধান বাণিজ্য বন্ধু হলেও করোনায় সেই বাণিজ্য সম্পর্কে কিছুটা হলেও ভাটা পড়ে। তবে জার্মানি সহ বিশ্বের প্রায় সব দেশে ধীরে ধীরে করোনার ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দুদেশের চলমান সম্পর্ক আবারও উজ্জীবিত হবে বলে আশাবাদী জার্মানিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশের সাথে জার্মানির সেই বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক, যেমন গার্মেন্টস, তারপরে বিভিন্ন মেশিনারি এবং পাট জাতীয় যে আমাদের ব্যবসা সম্বন্ধ আছে জার্মানির সাথে, আবার পুনরায় গতিশীল হবে। এদিকে করোনায় অনেক নবীন উদ্যোক্তারাও নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করেছেন সামাজিক গণমাধ্যম সহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই সাথে পাল্টেছে ক্রেতা ও বিক্রেতাদের রুচি ও মতামত। এত কিছুর পরও জার্মানির সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অটুট থাকবে এমনটাই মত জার্মানিতে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের। দেখুন, জার্মানিতে মোট জনসংখ্যার 60% করোনা টিকা নিয়েছে। ধীরে ধীরে বার, রেস্তোরাঁ সহ বিভিন্ন মার্কেট খুলে দিয়েছে। বেড়েছে সাধারণ মানুষের মধ্যে চাহিদাও। জার্মানদের কাছে বাংলাদেশেরই তৈরি পোশাকের চাহিদা অনেক। তাই বাংলাদেশের ব্যবসায়ীদের বলবো আবার নতুন করে কাজ শুরু করতে। এমন পরিস্থিতিতে ব্যবসার মন্দা ভাব কাটাতে শীঘ্রই করোনা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন জার্মানিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী ব্যবসা ও বাণিজ্যে পাল্টেছে ধরন এবং গড়ন। এমন পরিবর্তনশীল পরিস্থিতিতে দেশের ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণে কিংবা টিকে থাকবার লড়াইয়ের জন্য কতটুকু প্রস্তুত আছেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।
জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মাদ্রিদ সহ স্পেনের বড় বড় শহরে বাড়ছে পর্যটকের ভিড়। পাশাপাশি গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ায় কর্মক্ষেত্রে ফিরেছে প্রাণচাঞ্চল্য। হোটেল, মোটেল, শপিং মল, রাজপথ, এমনকি অলিগলিতেও মানুষের ভিড়। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্পেনের অর্থনীতি মূলত পর্যটন নির্ভর। মহামারী করোনার বিরূপ প্রভাবে দেশটিতে পর্যটকের আগমনে কঠোর নিষেধাজ্ঞা থাকায় পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যে ব্যাপক ধস নেমেছিল। আগের চেয়ে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্পেনে বাড়ছে পর্যটকদের ভিড়। এতে খুশি স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে প্রতিদিন তারা যে লোকসান গুনছিলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে আশাবাদী তারা। প্রচুর পরিমাণে পর্যটকদের দেখা যাচ্ছে। আমরা আশা করি যদি এভাবে চলতে থাকে, পরিস্থিতি পরিবেশ যদি ভালো থাকে, তাহলে ইনশাআল্লাহ গত বছর যে আমরা যে ক্ষতি করেছি, আমাদের যে ক্ষতি হয়েছে, সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। পর্যটক আবার আগের মতো দাবি হচ্ছে, এর কারণে আমাদের ব্যবসা বাণিজ্য এখন সামনের দিকে অগ্রগতি হচ্ছে এবং চলতে থাকলে ইনশাআল্লাহ আমরা পিছনের যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মধ্যে স্পেন সর্বদক্ষিণে হওয়ায় অন্যান্য দেশের তুলনায় এখানে শীতের প্রকোপ অনেকটাই কম। আর এ কারণে প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় জমে স্পেনের বিভিন্ন শহরে। সময় সংবাদ, স্পেন। দেখছেন আন্তর্জাতিক সময়। পৃথিবীর রক্ষা কবচ ওজোন স্তরে বড় গর্ত হয়েছে। এই গর্ত আকারে অ্যান্টার্কটিকা মহাদেশের চেয়েও বড়। ওজোন স্তরে এটি এইবারের মৌসুমে দিন দিনই বড় হচ্ছে। বিজ্ঞানীরা গর্তটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পৃথিবীর রক্ষা কবচ ওজোন স্তরে বড় গর্ত হয়েছে। এই গর্ত অ্যান্টার্কটিকার চেয়েও বড়। ওজোন স্তরের এই গর্ত দিন দিনই বড় হচ্ছে। বিজ্ঞানীরা নিবিড়ভাবে এই গর্ত পর্যবেক্ষণ করছেন। এই মৌসুমে এত বড় গর্ত এর আগে কখনো হয়নি বলে জানান তারা। কোপেরনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিসের গবেষকরা জানান, এই বছরের ওজোন স্তরের গর্ত অনেক দ্রুত বড় হচ্ছে, আর এই গর্ত অন্যান্য সময়ের চেয়ে অনেক বড়। 1979 সালের দিকে ওজোন স্তরের যে গর্তের আকার ছিল তার থেকে এখনকার স্তর 75% বড়। পৃথিবীর ওপরে স্ট্রাটোস্ফিয়ার স্তরে আছে পৃথিবীকে আগলে রাখা ওজোন স্তর। পৃথিবীর ওপরে 10 থেকে 50 কিলোমিটার জুড়ে আছে স্ট্রাটোস্ফিয়ার। পৃথিবীর জন্য এই স্তর সানস্ক্রিনের মতো কাজ করে। পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এই স্তর। প্রতি বছর এই সময়টায় ওজোন স্তরে গর্ত হয়। সূর্যের অতিবেগুনি রশ্মি ওজোন স্তর ভেদ করে পৃথিবীতে প্রবেশ করে। মানুষের তৈরি ক্রোমিয়াম আর ব্রোমিন ক্ষতি করে ওজোন স্তরের। কোপেরনিকাসের বিজ্ঞানীরা জানান, এবারের গর্ত অন্য যে কোনো বারের চেয়ে অনেক বড়। কোপেরনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিসের পরিচালক ভিনসেন্ট হেনরি জানান, এ ধরনের গর্ত ওজোন স্তরে আগে কখনো দেখেননি তারা। 1930 সালে ক্লোরোফ্লুরোকার্বন আবিষ্কারের পর থেকে ক্ষতিগ্রস্ত হতে থাকে পৃথিবীর ওজোন স্তর। সিএফসি ব্যবহার করা হতো রেফ্রিজারেটর আর অ্যারোসল তৈরিতে। কেমিক্যালগুলো এতটাই স্থিতিশীল যে অনায়াসে পৃথিবী থেকে সরাসরি বায়ুমণ্ডলে চলে যেতে পারত। স্ট্রাটোস্ফিয়ারের কাছে গেলে ওখানকার ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে এই রাসায়নিকগুলো সূর্যের অতিবেগুনি রশ্মি ধরে রেখে ওজোন স্তরের ক্ষতি করত। এজন্য পৃথিবীর 197টি দেশে সিএফসি ব্যবহার নিষিদ্ধ। এরপর থেকে ওজোন স্তর ক্ষত কাটিয়ে উঠতে শুরু করে। কিন্তু এই প্রক্রিয়া এত ধীরগতির যে পুরো ওজোন স্তরের ক্ষতগুলো সেরে উঠতে 2060 থেকে 2070 সাল পর্যন্ত সময় লাগবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। নিরাপত্তা জোট অকাস গঠন নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের উত্তেজনা তুঙ্গে। রাষ্ট্রদূতদের ডেকেছে ম্যাক্রো সরকার। বাতিল বন্ধুত্ব উদযাপনের অনুষ্ঠান। এবং করোনার কারণে 5 মাস পর যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ যাচ্ছে বাংলাদেশের নাম। 22 সেপ্টেম্বর থেকে শিথিল নিষেধাজ্ঞা। স্বস্তিতে প্রবাসীরা। এ ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়।